This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলা আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই বারুইপুরে আপনারা জানেন হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে এসটিএফ এর হানা, সেখানে তল্লাশি চলছিল। বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা আটক, মহিলা সহ দুজন। সূত্রের দাবি সম্প্রতি ভাড়ায় ওই হোমিওপ্যাথি চিকিৎসকের বাড়িতে তারা ওঠেন, ওই বাড়িতে, এবং সেখানে আজকে দিনভর তল্লাশি চলে। আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অভিজ্ঞান। লেটেস্ট আপডেট কি আছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘক্ষণ ধরে কিন্তু আজকের এসটিএফ সেখানে তল্লাশি চালিয়েছে এবং আব্দুস সামাদের বাড়িতে ভাড়া নিয়ে সেখানে থাকছিল মোকসেলুর শেখ এবং তার পরিবার। এবং যেটা অভিযোগ যে এই মোকসেলুর শেখ সে কিন্তু মাদক ব্যবসার সঙ্গে যুক্ত, এবং তার বাড়িতে তল্লাশি চালানোর পর যেটা জানা গিয়েছে প্রায় 1 কোটি টাকা মূল্যের সেখানে মাদক মিলেছে। সেই সঙ্গে 26 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। যদিও তাদেরকে নিয়ে এই মুহূর্তে বারুইপুর থেকে বেরিয়ে গিয়েছে। এই চক্রের সঙ্গে বাকি কারা কারা জড়িত রয়েছে এবং কতদিন ধরে তারা এই ব্যবসা করছিল সমস্তটাই এখন তারা তদন্ত করে খতিয়ে দেখবে। তবে বারুইপুরের বা উত্তর খোদারপুর বাজারের সেখানে এই ধরনের একটি ঘটনায় স্বাভাবিক কারণে এই এলাকার মানুষের মধ্যে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কেননা তারা ভাবতেই পারেনি যে 1 বছর মাত্র সেখানে ভাড়া নিয়ে এই যে মোকসেলুর শেখ সে এই ধরনের মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। বেশ ধন্যবাদ অভিজ্ঞান। আমি কথা বলছিলাম আমার সহকর্মী অভিজ্ঞানের সঙ্গে। অন্যদিকে খড়দা স্টেশনে মাওবাদী পোস্টার ঘিরে একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ফলে পুলিশের নিরাপত্তা সেখানে বাড়ানো হয়েছে। ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। কারা এই পোস্টার দিল তদন্তে পুলিশ এসে পরবর্তীকালে পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। রাত পোহালেই দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। 70 আসনের প্রতিদ্বন্দ্বিতায় 699 জন প্রার্থী। ভোট দেবেন 1.5 কোটিরও বেশি ভোটার। দিল্লি বিধানসভায় ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কে করবে বাজিমাত? কেজরিওয়াল কি পারবেন হ্যাট্রিক করতে? 2 দশকের খরা কাটাতে পারবে বিজেপি? হারানো ভোট ব্যাংক কংগ্রেস কি ফিরিয়ে আনতে পারবে? আগামীকাল ইভিএম বন্দী হবে এই সমস্ত প্রশ্নের উত্তর। দেশের রাজধানীতে বিধানসভার ভোট নিঃসন্দেহে প্রেস্টিজ ফাইট। বিপুল জনপ্রিয়তায় 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, কিন্তু 2 দশকেরও বেশি সময় দিল্লি বিধানসভা অধরা বিজেপির। দিল্লিতে শীলা দীক্ষিতের নেতৃত্বে 15 বছর সরকারে ছিল কংগ্রেস। দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি সাফল্য এখন ইতিহাস। পরপর 2 বার দিল্লির মন জিতেছেন অরবিন্দ কেজরিওয়াল। এবার কি হ্যাট্রিক? যাবতীয় প্রস্তুতি সারা, অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। এরপরেই রাজধানীর রাজ্যপাট কার হাতে থাকবে তা ঠিক করতে জনরায় দেয়া শুরু করবেন রাজধানীর মানুষ। দিল্লি বিধানসভায় মোট আসন 70, ম্যাজিক ফিগার 36। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার ভোটযুদ্ধের ময়দানে রয়েছেন বিভিন্ন দলের মোট 699 জন প্রার্থী। নজরকাড়া বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম নয়াদিল্লি। 2013-তে প্রথমবার এই কেন্দ্র থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে হারিয়েছিলেন কেজরিওয়াল। এবার তার বিরুদ্ধে কংগ্রেস ময়দানে নামিয়েছে শীলা দীক্ষিতের ছেলে প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিতকে। আর বিজেপির প্রার্থী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে প্রবেশ সিং বর্মা। কেজরিওয়ালের ইস্তফার পরে দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসেন আতিশি। কালকাজি কেন্দ্র থেকে প্রার্থী তিনি। প্রতিপক্ষ বিজেপির রমেশ বিধুই এবং কংগ্রেসের মহিলা সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী অলকা লাম্বা। টিম কেজরিওয়ালের আরেক মুখ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবার কেন্দ্র বদলে জঙ্গপুরা আসন থেকে ময়দানে। তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী তরবিন্দর সিং মারওয়া। ফরহাদ সুরি লড়ছেন কংগ্রেসের টিকিটে। মালব্যনগর, ওখলা, বল্লিমারান, সাকুরবস্তি, রোহিণী, পটপরগঞ্জের মতো আসনগুলির দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। কারণ দিল্লির ভোটে এবার বড় ফারাক গড়ে দিতে পারে দলিত ও সংখ্যালঘু ভোট। পাশাপাশি মধ্যবিত্তদের মন কার সঙ্গে সেটাও একটা ফ্যাক্টর। যে দুর্নীতি বিরোধী ইমেজ তৈরি করে কেজরিওয়াল নিজের রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন, সেই দুর্নীতি বিরোধিতার ইমেজের প্রতি কি মানুষের আস্থা আছে? নাকি অনুন্নয়নের যে অভিযোগ বিজেপি বারবার ধরে তুলছে সেই অভিযোগের প্রতি আস্থা রাখবে সাধারণ মানুষ? 1.5 কোটির কিছু বেশি ভোটার তাদের ভাগ্য নির্ধারণ করতে বুধবার দাঁড়াবেন ভোটের লাইনে। এর মধ্যে পুরুষ ভোটার 83,76,000, মহিলা ভোট 72,36,000, তৃতীয় লিঙ্গের ভোটার 1,267 জন। দিল্লিতে মোট ভোট কেন্দ্র 13,766। এবারে কার্যত
দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে লড়তে শুরু করেছে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের ভোট যদি বাড়ে তাহলে দিল্লি নির্বাচনের যাবতীয় সমীকরণ রাতারাতি পরিবর্তন হয়ে যেতে পারে, আদতে সুবিধা হতে পারে বিজেপির। ত্রিমুখী ভোটযুদ্ধে তেতে উঠেছে দিল্লি, তাই নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব মেটাতে 40,000 পুলিশ কর্মী, 150 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দিল্লিতে। এছাড়াও 10 রাজ্য থেকে মোট 70 কোম্পানি আধা সামরিক বাহিনীকেও নামানো হয়েছে রাজধানীর ভোট নিরাপত্তায়। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির সাহায্য নিচ্ছে দিল্লি পুলিশ। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। শীষমহল আবদা জাকুজি থেকে ফটো সেশন। দিল্লি বিধানসভা ভোটের আগের দিন একের পর এক অভিযোগে বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী। কার নাম করলেন না তিনি, কিন্তু আম আদমি পার্টি আর কংগ্রেসই যে তার মূল নিশানায় তা ধারে ঠোরে বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। অন্যদিকে ভোটের আগের দিন সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি। ये जो अलग अलग कदम उठाए उससे लाखों करोड़ रुपए की बचत हुई, लेकिन उन पैसों का उपयोग हमने शीश महल बनाने के लिए नहीं किया। নাম করলেন না, কিন্তু বুঝিয়ে দিলেন আক্রমণের লক্ষ্য আসলে কারা। দিল্লি বিধানসভা নির্বাচনের আবহে সংসদে দাঁড়িয়ে দুর্নীতির অস্ত্র শানালেন, নিশানা করলেন নরেন্দ্র মোদী। ব্যবহার করলেন শীষমহল এবং আপদের মতো শব্দবন্ধ। তাৎপর্যপূর্ণ বিষয়, এবার দিল্লির ভোটে আম আদমি পার্টির বিরুদ্ধে এই সমস্ত বাছা বাছা শব্দই প্রয়োগ করে ভোটের প্রচার চালিয়েছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। এবার তা প্রতিধ্বনিত হলো সংসদে। कुछ दल हैं जो लगातार युवाओं के साथ धोखा कर रहे हैं, उन्हें धोखा दे रहे हैं। ये दल युवाओं के भविष्य पर आपदा बनकर गिरे हुए हैं। कुछ नेताओं का फोकस घरों में जकूजी पर, स्टाइलिश शावर्स पर, लेकिन हमारा फोकस तो हर घर जल पहुंचाने पर है। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের ভাবমূর্তিকে পুঁজি করেই জাতীয় রাজনীতিতে কেরিয়ার শুরু করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আর গত কয়েক বছর ধরে সেই মূল পুঁজিকেই বারবার ধরে আক্রমণ করেছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল তথা আম আদমি পার্টির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের রাজনীতির মূল ইউএসপিকে কার্যত ধাক্কা দিয়েছে। দিল্লিতে হারানো ভোট ব্যাংক ফিরে পেতে মরিয়া কংগ্রেস। প্রচারের শেষ ল্যাপে পৌঁছে মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা ময়দানে নেমেছেন, করেছেন সভা, বাড়ি বাড়ি গিয়ে প্রচার। তাদের নাম না করে তা নিয়েও রাজনৈতিক প্রতিপক্ষকে খোঁচা দিতে ছাড়েননি প্রধানমন্ত্রী। जो लोग गरीबों की झोंपड़ियों में फोटो सेशन कराकर अपना मनोरंजन करते रहते हैं, उन्हें संसद में गरीबों की बात बोरिंग ही लगेगी। I was a bit surprised by the Prime Minister's speech because it was a typical election speech with the Delhi elections tomorrow. Just a long laundry list again of things that the government has done. পরিসংখ্যান বলছে 2015-র পর 2020-তে দিল্লিতে আম আদমি পার্টি জিতলেও তাদের প্রাপ্ত ভোটের হার এবং জয়ের মার্জিন কমে যায় 30টির বেশি আসনে। 2020-র তুলনায় গত লোকসভা ভোটের নিরিখে অন্তত 52টি আসনে ভোট বেড়েছে বিজেপির। অনেকে মনে করিয়ে দিচ্ছেন 2014 থেকে 2024 গত 10 বছরে দিল্লির 7টি লোকসভা আসনই গেছে বিজেপির দখলে। অথচ 70টির মধ্যে 60টির বেশি আসন জিতে আম আদমি পার্টি দুবারই দিল্লি বিধানসভা জিতেছে। बड़े स्केल के ऊपर वोटर सप्रेशन हो सकता है, जैसे इस गुंडागर्दी की वजह से, पुलिस की गुंडागर्दी की वजह से, बीजेपी की गुंडागर्दी की वजह से कई जगह हो सकता है कि लोग घर से डर के मारे दहशत में वोट डालने ना निकले। तो चुनाव आयोग ने कहा है कि वो सुनिश्चित करेंगे कि लोग घर से निकल सकें। দিল্লিতে এবার ভোটে ইস্যু আবগারি কেলেঙ্কারিতে কেজরিওয়াল সিসোদিয়ার গ্রেফতারি, মুখ্যমন্ত্রী আবাসের বৈভব নিয়ে শীষমহল বিতর্ক, যমুনায় দূষিত জল এবং ক্ষয়রাতির রাজনীতি। যুযুধান 3 দলেরই ইস্তেহারে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা ভোটারদের।
দিল্লিতে প্রায় অর্ধেক ভোটার মহিলা। 3 দলেরই ইস্তেহারে যেন মহিলাদের জন্য প্রতিশ্রুতির প্রতিযোগিতা চলেছে। গত দুবার দিল্লির মহিলা, সংখ্যালঘু এবং দলিত ভোটাররা কেজরিওয়ালকে ভোট দিয়েছেন হাত খুলে। কিন্তু এবার যদি সেই ভোট কংগ্রেস আর আম আদমি পার্টির মধ্যে ভাগাভাগি হয়, তখন কি হবে? প্রচারের সময় যেভাবে প্রত্যেকটি আঞ্চলিক দল আম আদমি পার্টির পাশে দাঁড়িয়েছে, যেভাবে কংগ্রেসকে কার্যত একঘরে করে দিয়েছে, তাতে আগামী দিনে ফের অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় এলে ইন্ডিয়া জোটে কংগ্রেসের কর্তৃত্ব যে প্রশ্নের মুখে পড়বে, ক্রমশ যে তারা প্রান্তিক শক্তিতে পরিণত হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে আঞ্চলিক শক্তিগুলি ফের কংগ্রেসকে ক্ষমতার ভরকেন্দ্রে রেখে ফের জোট বাঁধার চেষ্টা করবে কিনা, সেই প্রশ্ন সমান্তরালভাবে সামনে চলে আসছে। ফলত দিল্লির ভাগ্য আগামী দিনে জাতীয় রাজনীতিতে বিরোধীদের আগামী দিনের পথ চলার গতি প্রকৃতিও ঠিক করে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9। দক্ষিণ গোলার্ধের বৃহত্তম হিন্দু মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হলো জোহানেসবার্গে। বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থা বা BAPS এর প্রধান গুরু মহন্ত স্বামী মহারাজের তত্ত্বাবধানে জাঁকজমকের সঙ্গে হলো উদ্বোধন। উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট। আগামী 10 দিন ধরে এখানে চলবে নানা ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 6 হেক্টর জমির ওপর 37,000 স্কোয়ার ফুট জায়গা জুড়ে গড়ে উঠেছে এই মন্দির। ধর্মীয় সেবার পাশাপাশি হিন্দু সংস্কৃতি সংরক্ষণ এবং প্রচারের উপর বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে চারুকলা, ভাষা এবং ধর্মশিক্ষা। নাথালিয়া হ্যান্ডেলের কবিতা অনুবাদ হলো বাংলায়। জন্মসূত্রে প্যালেস্তিনীয় হলেও বড় হওয়া এবং পড়াশোনা আমেরিকায়। নাথালিয়ার কবিতা বাংলায় অনুবাদ করেছেন ব্রাত্য বসু, সুবোধ সরকার। দেশের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রণার কথা ফুটে উঠেছে নাথালিয়ার কবিতায়। বইয়ের এক পাতায় থাকছে তার লেখা ইংরেজি কবিতা এবং অন্য পাতায় থাকছে বাংলা অনুবাদ। বাংলালাইভ.com থেকে বইটি প্রকাশ হলো EM বাইপাসের এক 5 তারা হোটেলে। উপস্থিত ছিলেন স্বয়ং নাথালিয়া। বইমেলার সময় কলকাতায় এসে উচ্ছ্বসিত কবি। সংবেদনশীল লোকেরা আসলে পরিসর খোঁজে, সে পরিসর, সে স্পেস সে পায় না। তাকে বারবার চ্যুত হতে হয় তার চিন্তা থেকে, তার বাস্তু থেকে, তার যে নিজস্ব ঘর, সেখান থেকে সে ডিসেটেলড হতে থাকে। সে যে বাস্তুচ্যুত হয়, সব অর্থে তার শিকড়চ্যুত হয়ে যায়। তার কবিতায় সেই আর্তনাদটা খুব প্রবলভাবে আছে। What I feel is that it's a testament to what poetry does. Connectivity, communion, dialogue. I'm so grateful for this conversation, really, and actually building and creating a song together. নাথালিয়া হ্যান্ডেল হচ্ছেন এমন একজন কবি যিনি শুধুমাত্র প্যালেস্টাইনের নন, তিনি আমেরিকার, তিনি ভারতের, তিনি সাউথ এশিয়ার, তিনি আরব দেশের, এবং একই সঙ্গে তিনি নিজেই বলেন যে আই এম এভরিওয়্যার। এই যে যিনি বলতে, এই এভরিওয়্যারনেস, এই যে আন্তর্জাতিকতা, এটাই তার কবিতার আসল জায়গা।